আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের প্রতিবেদন বিদ্রোহী কবি লৌহ প্রণাম। আজকের প্রতিপাদ্য বিষয় নিশ্চয়ই বুঝতে পারছেন কাকে নিয়ে আমার কিছুক্ষণ আলোচনা। হ্যাঁ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়েই আজকের কিছুক্ষণের কিছু কথা বলবো বলে উপস্থিত হয়েছি। আজকে 11ই জ্যৈষ্ঠ, যদিও 26শে মে। 1899 সালের 24শে মে গ্রেগরীয় বর্ষপঞ্জিকা মতে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এবং 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ তিনি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জন্মগ্রহণ করেছিলেন আমাদেরই দেশে পশ্চিমবাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। 11ই জ্যৈষ্ঠ নজরুলের জন্মদিবস, এটা ছোটোবেলা থেকেই জেনে এসছি, মেনে এসছি। আমাদের একটা সাংস্কৃতিক ভাবনা ছিল, সেটা হচ্ছে যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এর মধ্যবর্তী সময় যেটা থাকতো সেটা হচ্ছে কবিপক্ষ। সেই কবিপক্ষে আমরা ছোটোবেলায় পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, অঞ্চলে অঞ্চলে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো। সেই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমরা ছোটোবেলায় অংশগ্রহণ করতাম, যে যার মতন কবিতা আবৃত্তি করতাম, গান গাইতাম কিংবা নৃত্য পরিবেশন করতাম। অনুষ্ঠান হতো রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আজকে সেই সাংস্কৃতিক অভ্যাসের কথা মনে রেখেই 11ই জ্যৈষ্ঠ বাংলার এই তারিখে কবিকে নিয়ে কিছু আলোচনা করে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব বলে আমার চ্যানেলে এসে উপস্থিত হয়েছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নতুন করে কিছু বলার নেই বাংলার মানুষকে বা বাংলার জনগণকে। তথাপি যেহেতু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব, তাই দু চার কথা তো বলতেই হয়। তিনি আমাদের দেশে তিনি ছিলেন না তার শেষ জীবনে। বঙ্গবন্ধু 1972 সালের 24শে মে তিনি নিয়ে গেলেন কবিকে বাংলাদেশে। কবির পরিবার কলকাতা থেকে ঢাকায় পাড়ি দিল সেই দিনে। বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র স্থাপন করেই ইন্দিরা গান্ধীকে অনুরোধ করলেন কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। ইন্দিরা গান্ধী অনুমোদন দিলেন, কিন্তু তার সঙ্গে একটা শর্তও দিয়েছিলেন যে আপনি নিয়ে যাচ্ছেন যান, কিন্তু আবার যথাসময় কাজী নজরুলকে কলকাতায় ফিরিয়ে দেবেন। কিন্তু তার হয়নি। কবি কাজী নজরুল ইসলামের জীবনাবসান ঘটে বাংলাদেশেই 1976 সালের 29শে আগস্ট। তিনি মাত্র 4 বছর বাংলাদেশে ছিলেন। তার জীবন কাটিয়েছেন মাত্র 4 বছর বাংলাদেশে। ব্রিটিশ রাজত্বে তিনি 1899 থেকে 1947 সাল পর্যন্ত ভারতবর্ষেই ছিলেন। 1947 সাল থেকে 1972 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষেই ছিলেন, স্বাধীন ভারতবর্ষে ছিলেন, স্বাধীন ভারতবর্ষের নাগরিক ছিলেন। কিন্তু 72 সালে তিনি
বাংলাদেশে পাড়ি দেন। এরই মধ্যে 1975 সালে বঙ্গবন্ধু ঘাতকের হাতে খুন হন। যিনি নজরুলকে নিয়ে গিয়েছিলেন, ফেরত দেবেন বলে কথা দিয়েছিলেন, তিনিই তো আর সে দেশে রইলেন না। 1976 সালে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জাতীয় কবি বলে ঘোষণা করে। তারই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট সম্মান জ্ঞাপন করে এবং আরও অন্যান্য নানাবিধ সম্মান জ্ঞাপন হয় নজরুলের জন্য। কিন্তু একবার ভেবে দেখুন, এই পশ্চিমবাংলায় যদি জীবনের শেষ দিন পর্যন্ত থাকতেন, তাহলে এই নব ইতিহাস রচিত হতো না বা বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি বিবেচিত হতেন না। যাই হোক, সবই ভবিতব্য, সবই মহাকাল ঠিক করে দেয়। তাই তিনি বাংলাদেশে চলে গিয়েছিলেন এবং বাংলাদেশে গিয়ে তার জীবন কাটিয়েছেন। এই প্রসঙ্গে অন্নদা শঙ্কর রায়ের একটা বিশেষ কবিতা রয়েছে, যে কথাটা বা যে উক্তিটি অত্যন্ত বিখ্যাত। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। অবশ্যই নজরুল ভাগ হয়নি, নজরুল ভাগ হবে না, নজরুল ভাগ হতে পারে না। তিনি বাংলাদেশে গেলেও তিনি আমাদের কবি। যেহেতু তিনি বাংলাদেশে গিয়েছিলেন, তাই তিনি বাংলাদেশিদেরও কবি। কিন্তু তিনি হিন্দু সাহিত্য, সংস্কৃত সাহিত্য তার যৌবনে অধ্যয়ন করেছেন, তাই তাকে শুনতে হয়েছে তিনি কাফের। তাকে কাফের বলে মানুষ বিবেচিত করেছিল, যেহেতু তিনি হিন্দু সংস্কৃত বিভিন্ন বেদ পুরাণ সাহিত্য অধ্যয়ন করেছিলেন। এই প্রসঙ্গে বলি, তিনি একটি সুন্দর শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন, যেটি পান্নালাল ভট্টাচার্য গেয়েছিলেন এবং যা অমর হয়ে রয়েছে, এবং যে গানটি প্রতি কালী পুজোয় আমাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে বাজে, সেটি হলো কালো মেয়ের পায়ের তলায় দেখে যা ওই আলোর নাচন। তিনি ধর্মনিরপেক্ষতার ঊর্ধ্বে উঠে তিনি এই শ্যামাসঙ্গীত লিখেছিলেন মা কালীর রূপে মুগ্ধ হয়ে। তিনি আক্ষরিক অর্থেই ধর্মনিরপেক্ষ ছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার 4 ছেলের নাম রেখেছিলেন কাজী সব্যসাচী, কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, যার আরেক নাম ছিল বুলবুল, এবং ছোট ছেলের নাম রেখেছিলেন কাজী অনিরুদ্ধ, যিনি ছিলেন গিটার বাদক। তিনি পুরুষ নারী নিয়েও লিঙ্গ বৈষম্য করেননি। তার কাছে নারী পুরুষ সর্বদাই সমান ছিল। তাই তিনি নারী কবিতায় লিখছেন, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করেছে নর। না, অর্ধেক তার নর, একটু ভুল হয়ে গেল, ক্ষমা করবেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নরনারী দুই তার কাছে সমান ছিল। তিনি ছিলেন প্রকৃত অর্থেই সাম্যবাদী। তিনি ছিলেন সাম্যবাদের মূর্ত প্রতীক। তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না, করেননি। তিনি নারী পুরুষে কোনো ভেদাভেদ করতেন না, তিনি তা কোনোদিনও করেননি। তাই তিনি এক ধর্মনিরপেক্ষ সত্তা বজায় রেখেছিলেন চিরজীবন। তার সাহিত্য জীবন ছিল অত্যন্ত অল্প, মাত্র 22-23 বছর। 42 বছরে তার এক দুরারোগ্য স্নায়বিক রোগে তিনি আক্রান্ত হন
এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি স্বাভাবিক জীবনযাত্রা আর পালন করতে পারেননি। কিন্তু তারই মধ্যে তিনি যে সাহিত্য ভাণ্ডারে যে মণিমুক্ত দিয়ে গেছেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি অবশ্য মহাভারত রচনা করেননি, তিনি রচনা করেছিলেন অগ্নিবীণা, বিষের বাঁশি, বিদ্রোহী, ধূমকেতু, আগমনীর গান, এই সব। তার বিদ্রোহী কবিতাটি অনেক সাহিত্যিক, কবি এবং বাচিক শিল্পী বলেন পৃথিবীর 5টি শ্রেষ্ঠ কবিতার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবিতা। যে কবিতায় তিনি নিজেকে তুলে ধরেছেন, নিজের ভাবনা, নিজের চিন্তা, নিজের বিদ্রোহী সত্তা সব কিছু উজাড় করে দিয়েছেন তার সেই কবিতার মধ্যে দিয়ে। আর সেই কবিতাটি কাজী সব্যসাচী তার জাদু কণ্ঠে আবৃত্তি করে অমর করে রেখেছেন। পিতা পুত্রের এরম যুগলবন্দি, যা এক যুগান্তকারী সৃষ্টি। একজনের রয়েছে কলম, একজনের রয়েছে কণ্ঠ। কলম আর কণ্ঠের এরম যুগলবন্দি সারা পৃথিবীতে এক বিরল দৃষ্টান্ত। বলবীর বল উন্নত মামসীর, শির নেহারি আমার শিখর হিমাদ্রির বলবীর। আহা, কি কবিতা! বারবার শুনতে ইচ্ছে করে, বারবার আবৃত্তি করতে ইচ্ছে করে। কিন্তু তার অল্প সাহিত্য জীবন হলেও কিন্তু সে সাহিত্য জীবন ছিল এক রত্নখচিত সাহিত্য জীবন, যেখানে তিনি অনেক কিছু রচনা করে গেছেন, সৃষ্টি করে গেছেন। হাজার হাজার গান, একাধিক উপন্যাস, একাধিক ছোট গল্প, একাধিক কবিতা। তিনি আগমনী গান এবং ধূমকেতু রচনার জন্য ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হন। ব্রিটিশ পুলিশ তাকে কুমিল্লা থেকে কলকাতায় ধরে নিয়ে আসে। আলিপুর কেন্দ্রীয় কারাগারে তাকে বন্দি করে রাখা হয়। সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। শুধু উৎসর্গ করেই ক্ষান্ত থাকেননি, তাকে কারাগারে একটি গ্রন্থ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সেই গ্রন্থটি পেয়ে কারাগারে নজরুল তাকে মাথায় তুলে আনন্দ উল্লাসে শিশুর মতো নৃত্য করতে থাকে। তারপর সেই কারাগারেই বসে, জেলের মধ্যে বসেই তিনি একটি অবিস্মরণীয় কবিতা লেখেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। একজনের অনুপ্রেরণায় আরেকজন কী সৃষ্টি করে গেলেন তা বলার অপেক্ষা রাখে না। 1921 সালে রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের দেখা হয়, সাক্ষাৎ হয়। রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহাস্পদ ছিলেন কবি নজরুল। তাদের বয়সের পার্থক্য ছিল 38 বছর, তবু সম্পর্ক ছিল সুনিবিড় এবং শ্রদ্ধার, সম্মানের, ভালোবাসার। রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে কোথাও যেন একটা মিল আছে। রবীন্দ্রনাথের জন্ম মে মাসে, নজরুলের জন্ম মে মাসে। রবীন্দ্রনাথের মৃত্যু আগস্ট মাসে, নজরুলের মৃত্যুও আগস্ট মাসে। কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যায়। আর একই সঙ্গে উচ্চারিত হয় আমাদের বাঙালি কণ্ঠে রবীন্দ্র নজরুল। যে রবীন্দ্র নজরুল আমাদের জীবনে, চিন্তনে, মননে সদা বিরাজমান। তার অনেকগুলো গান আছে যে গানগুলো আমাকে ভীষণভাবে আনন্দ দেয়। যেমন একটি ভালো লাগা গান হচ্ছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। সতীনাথ মুখোপাধ্যায় গেয়েছেন এই গানটি, অমর করে গেছেন সতীনাথ মুখোপাধ্যায় এই গানটি গেয়ে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। আরেকটি নজরুল গীতি আছে, সেটি হচ্ছে বারবধূ সিনেমায় ব্যবহার হয়েছে, পথ চলিতে যদি চকিতে
দেখা হয় প্রিয় মোর। অসাধারণ এই গানটি বিরহের গান। সিনেমায় ব্যবহার হয়েছে। সমিতভঞ্জের লিপে হেমন্ত মুখোপাধ্যায় গানটি গেয়েছেন। যদিও এই গানটি অনেকেই গেয়েছেন। পথ চলিতে যদি চকিতে দেখা হয় প্রিয় মোর। অসাধারণ একটি বিরহের গান, প্রেমের গান, অপূর্ব। নজরুলের কলম থেকে যা বেরিয়েছে। তিনি ছিলেন অত্যন্ত প্রেমিক মনের মানুষ, কিন্তু তার প্রকৃত সত্তা ছিল বিদ্রোহের সত্তা। বিদ্রোহের আগুন তিনি সকলের শরীরের মনে ছড়িয়ে দিয়েছিলেন তার বিদ্রোহী কবিতা দিয়ে, তার গান দিয়ে। তার মধ্যে অন্যতম একটি গান হচ্ছে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। গানের চলনে, ছন্দে, কথায় কি অপূর্ব একটা শিহরণ জাগে শরীরে মনে, যেন বিদ্রোহী সত্তা জেগে ওঠে মানুষের মনে। এক অপূর্ব গান, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। তিনি গেয়েছেন, তিনি সুরও দিয়েছেন, তিনি অনেক কিছু করেছেন। চলচ্চিত্রে সুর দিয়েছেন, চলচ্চিত্র পরিচালনা করেছেন, চলচ্চিত্রে গীতি রচনা করেছেন। একাধিক তার মেধা ছিল, একাধিক তার সত্তা ছিল বা গুণ ছিল, যা তার জীবনে তিনি প্রকাশ করে গেছেন বা দিয়ে গেছেন বাঙালি জীবনে। কিন্তু শেষ করব একটা কথা দিয়েই, যে তার এত অল্প সাহিত্য জীবন থাকলেও যদি 42 বছরে তার যদি কণ্ঠরুদ্ধ না হয়ে যেত, তিনি যদি মানসিক ভারসাম্য না হারাতেন, তিনি যদি স্বাভাবিক জীবনযাত্রা তার ব্যাহত না হতো, তাকে যদি রাঁচিতে না যেতে হতো, তাহলে তিনি আরও কত কবিতা সৃষ্টি করতেন, কত কবিতা লিখতেন, কত গান রচনা করতেন, কত সাহিত্য সৃষ্টি করতেন, তা বলাই বাহুল্য, যা আমরা পেলাম না। 42 বছর থেকে তার বাকি জীবনটুকু তাকে কষ্ট করেই তার জীবন কেটেছে। তিনি কথা বলতে পারেননি, প্রায় পাগলের মতন কিছু সময় আচরণ করেছেন, ভারসাম্য হারিয়েছেন। তিনি যখন মারা যান বাংলাদেশে, তার সমাধিস্থলে যাওয়ার জন্য কাজী সব্যসাচী উদ্যোগী হয়েছিলেন, কিন্তু বিমান বিভ্রাটের জন্য তিনি যেতে পারেননি তার পিতার সেই সমাধির বা তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়ার করার সময়। কাজী সব্যসাচী তারপরে মারা গিয়েছিলেন। কাজীর অনিরুদ্ধ মারা গিয়েছিলেন 1974-এ। ফলে নজরুলের জীবন ছিল এক দুঃখের ভরা, তাই তাকে বলা হতো দুঃখ মিয়া। কাজী সব্যসাচী মারা গেছেন 1979-এ, অর্থাৎ তার পিতার মৃত্যুর 3 বছর পর। এই নিয়েই আজকের আমার শ্রদ্ধাঞ্জলির ডালি অর্পণ করলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। সেই সঙ্গে জানালাম আমার সশ্রদ্ধ প্রণাম। তাকে আবার বলবো, হে বিদ্রোহী কবি, লহ প্রণাম। নমস্কার।